আসসালামু আলাইকুম। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা বা সিবিআই সম্প্রতি কিছু নৌ কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। এর মধ্যে সাবেক ও বর্তমান নৌ কর্মকর্তা ছাড়াও আরও কিছু ব্যক্তি আছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা ভারতের সাবমেরিন আধুনিকায়ন প্রকল্পের তথ্য ফাঁস করে দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন আধুনিকায়নের ক্ষেত্রে এক দশক পিছিয়ে পড়েছে ভারত, অন্যদিকে অনেক এগিয়ে গেছে চীন। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। ভারতের বহরে এই মুহূর্তে কতগুলো সাবমেরিন রয়েছে? আধুনিকায়নের কোন পর্যায়ে আছে তারা? ভারতের সাবমেরিন শক্তির নানা দিক নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। ভারতের বহরে কতগুলো সাবমেরিন আছে? এই মুহূর্তে তাদের কনভেনশনাল ডিজেল চালিত সাবমেরিন রয়েছে 15টি। এগুলো এসএসকে নামে পরিচিত। আর পারমাণবিক ব্যালিস্টিক সাবমেরিন রয়েছে মাত্র একটি। এটি পরিচিত এসএসবিএন হিসেবে। এসএসকে সাবমেরিনগুলোর মধ্যে 4টি হল শিশুমার শ্রেণীর। এগুলো কেনা হয়েছে জার্মানির কাছ থেকে। জার্মান সহায়তা নিয়ে ভারতীয় এগুলো নির্মাণ করেছে। নির্মাণ শুরু হয়েছিল 80-র দশকে। শিশুমারের বাইরে 8টি সাবমেরিন হল কিলো শ্রেণীর বা সিন্ধু ঘোষ শ্রেণীর। এগুলো কেনা হয়েছে রাশিয়া আর সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে। 1984 থেকে 2000 সাল পর্যন্ত সময়ে এগুলো কেনা হয়। এগুলোর বাইরে 3টি হল কালভেরি শ্রেণীর স্করপিয়ন সাবমেরিন। এগুলো ফ্রান্সের নেভাল গ্রুপের সহায়তা নিয়ে ভারতের মাজাগান ডকে নির্মিত হয়েছে। এসএসবিএন সাবমেরিনটির নাম আইএনএস অরিহন্ত। পারমাণবিক চালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন এটি ভারতেই তৈরি করা হয়েছে। অরিহন্ত মডেলকে আপগ্রেড করে এর আরেকটি এসএসবিএন তৈরি করা হয়েছে। সেটার নাম দেওয়া হয়েছে আইএনএস অরিঘাত। কয়েক মাসের মধ্যে এটা বহরে যোগ করা হতে পারে। ভারতের অধিকাংশ সাবমেরিন 25 বছরের বেশি পুরনো। অনেকগুলোকে ঘষামাজা করে চালানো হচ্ছে। 1967 সালে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে প্রথম সাবমেরিন কেনে ভারত। সেটা ছিল ফক্সট্রট শ্রেণীর সাবমেরিন আইএনএস কালভেরি। 1969 সালের মধ্যে আরও 3টি একই শ্রেণীর সাবমেরিন কেনে ভারত। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে সাবমেরিনগুলো ব্যবহার করেছিল তারা। 1971 থেকে 1974-এর মধ্যে আরও 4টি ফক্সট্রট শ্রেণীর সাবমেরিন কেনে ভারত। অবসরপ্রাপ্ত কমডোর অনিল জয় সিং 4টি সাবমেরিনকে কমান্ড করেছেন। নৌ সদর দপ্তরে ডিরেক্টরেটস অফ নেভাল প্ল্যান্স অ্যান্ড সাবমেরিন অ্যাকুইজিশন বিভাগে দায়িত্ব পালন করছেন তিনি। ভারতীয় নৌবাহিনীর 30 বছরের সাবমেরিন ক্রয় পরিকল্পনার সাথেও যুক্ত ছিলেন অনিল জয় সিং। তিনি মনে করেন সেই সময়টাতে 8টি সাবমেরিন ছিল ভারতের জন্য যথেষ্ট। তখনকার হিসেবে সাবমেরিনগুলো ছিল সমসাময়িক। উনিশশো সালের পর এক দশকে আর কোনো সাবমেরিন কেনেনি ভারত। 1981 সালে 2টো 09 শ্রেণীর সাবমেরিন কেনার জন্য পশ্চিম জার্মানির সাথে চুক্তি করে তারা। আরও 2টি সাবমেরিন ভারতের মাঝগাঁও ডকে তৈরির চুক্তি হয়। এগুলো নিয়ে শিশুমার শ্রেণীর বহর গঠিত হয়। 4টির মধ্যে প্রথমটি বহরে যুক্ত হয় 1986 সালে। একই সাথে ভারতকে কিলো শ্রেণীর সাবমেরিন বিক্রির প্রস্তাব দেয় রাশিয়া। প্রথম কিলো শ্রেণীর সাবমেরিনটি ভারত হাতে পায় 1986 সালে। সেটার নাম ছিল আইএনএস সিন্ধু ঘোষ। সোভিয়েত ইউনিয়নের পরে ভারতই সেই প্রথম সাবমেরিন ব্যবহার করে। 1986 থেকে 1992 সালের মধ্যে ভারত সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে 8টি সাবমেরিন হাতে পায় আর জার্মানির কাছ থেকে পায় 2টি। 1992 আর 1994 সালে ভারতে নির্মিত বাকি 2টি জার্মান সাবমেরিনও বহরে যুক্ত হয়। 1986 সাল থেকে 8 বছরের মধ্যে 12টি নতুন সাবমেরিন হাতে পায় ভারত। অনেক বিশ্লেষক মনে করেন 1995 সাল পর্যন্ত ভারতের সাবমেরিন বহর বিশ্বের আধুনিকতম বহরগুলোর মধ্যে অন্যতম ছিল। 1999 আর 2000 সালে রাশিয়ার কাছ থেকে আরও 2টো কিলো শ্রেণীর সাবমেরিন কেনে ভারত। সব মিলে তাদের বহরে সাবমেরিনের সংখ্যা দাঁড়ায় 20-এ। এর পরপরই পুরনো ফক্সট্রট সাবমেরিনগুলোকে বহর থেকে সরিয়ে ফেলা হয়। 10টি কিলো শ্রেণীর সাবমেরিনের মধ্যে
আইএনএস সিন্ধুরক্ষক মুম্বাই উপকূলের কাছে ডুবে যায়। আগুন থেকে সাবমেরিনটিতে বিস্ফোরণ ঘটেছিল। অন্যদিকে গত বছর আইএনএস সিন্ধুর সাবমেরিনটি মিয়ানমারকে উপহার দিয়েছে ভারত। সাবমেরিন আধুনিকায়নে পরিকল্পনার চেয়ে অনেক বেশি সময় লাগছে ভারতের। নিজস্ব সাবমেরিন তৈরির জন্য ৩০ বছর মেয়াদী পরিকল্পনা নিয়েছিল তারা। ১৯৯৯ সালে এই পরিকল্পনার অনুমোদন দেয় ভারতের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটি। পরিকল্পনা অনুযায়ী আলাদা দুটি প্রকল্পে সাবমেরিন নির্মাণ করা হবে। প্রত্যেক প্রকল্পের অধীনে সাবমেরিন নির্মিত হবে ৬টি। বিদেশি অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার বা OEM এর সাথে অংশীদারিত্বের ভিত্তিতে এগুলো নির্মাণের পরিকল্পনা করা হয়। প্রকল্প দুটোর নাম দেওয়া হয় P-75 আর P-75I। ৩০ বছর মেয়াদী পরিকল্পনায় অনুমান করা হয়েছিল ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে ১২টি নতুন সাবমেরিন বহরে যুক্ত হবে। পরে ২০৩০ সালের মধ্যে ভারত নিজেই আরও ১২টি সাবমেরিন বানাবে। সব মিলিয়ে বহরে থাকবে ২৪টি সাবমেরিন। আর পুরনো সাবমেরিনগুলোকে বহর থেকে একে একে সরিয়ে ফেলা হবে। যে কোনো সময় যাতে বহরে ১৮ থেকে ২০টি সাবমেরিন থাকে সেই পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু P-75 প্রকল্পটি স্বাক্ষর হতেই ২০০৫ সাল লেগে যায়। ফ্রান্সের DCNS এর সাথে এটা স্বাক্ষরিত হয়। সেই প্রতিষ্ঠানটি এখন নেভাল গ্রুপ নামে পরিচিত। যে সময় দ্বিতীয় প্রকল্পটি স্বাক্ষরিত হওয়ার কথা সেই সময় এসে স্বাক্ষরিত হয় প্রথম প্রকল্প। P-75 প্রকল্পের অধীনে ৬টি সাব নির্মাণের পরিকল্পনা ছিল। এখন পর্যন্ত ৩টি কালভারি শ্রেণীর স্করপিয়ন সাবমেরিন সরবরাহ করেছে তারা। আর P-75I প্রকল্পের কাজই এখনও শুরু হয়নি। ৩ ধাপে সাবমেরিন তৈরির প্রস্তাব চূড়ান্ত হয়। ২০০৮ সালে রিকোয়েস্ট ফর ইনফরমেশন বা RFI ইস্যু করা হয়। ২০১০ সালে আবার ইস্যু করা হয় RFI। সবশেষ চলতি বছরে এসে রিকোয়েস্ট ফর প্রপোজাল ইস্যু করা হয়েছে। স্ট্র্যাটেজিক পার্টনারশিপ মডেলের অধীনে এটা হবে ভারতের প্রথম প্রকল্প। এই ধারণা প্রথম নেওয়া হয় ২০১৫ সালে। সরকার ভারতের নিজস্ব কোনো স্ট্র্যাটেজিক পার্টনার বা এসপিকে কাজ দেবে। ওই কোম্পানি পরে বিদেশি OEM বাছাই করে একসাথে কাজ করবে। এই কাজের জন্য দুটি এসপিকে বাছাই করা হয়েছে। একটি হলো MDL, অন্যটি লারসন অ্যান্ড টুব্রো। বিদেশি OEM বাছাই করা হয়েছে 5টি। তবে দরপত্রের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। বিশেষজ্ঞরা মনে করছেন এই প্রকল্পের অধীনে প্রথম সাবমেরিনটি হাতে পেতে ২০৩২ সাল লেগে যাবে। P-35 প্রকল্পের কাজেও দেরি হচ্ছে। প্রথম সাবমেরিনটি বহরে যুক্ত হওয়ার কথা ছিল ২০১২ সালে। সেটি হয়েছে ২০১৭ সালের ডিসেম্বরে। অনিল জয় সিং মনে করেন দুটো কারণে ভারতের আরও সাবমেরিন দরকার। প্রথম কারণ দেশটির নৌ নিরাপত্তা নিশ্চিত করা, আর দ্বিতীয় কারণ হলো চীন। আগামী বছরগুলোতে চীন ভারত মহাসাগরে বহু জাহাজ আর সাবমেরিন মোতায়েন করতে যাচ্ছে। তিনি বলেন, চীন পাকিস্তানকে 8টি সাবমেরিন আর 4টি ডেস্ট্রয়ার জাহাজ দিচ্ছে। এগুলোকে প্রয়োজনে প্রক্সি হিসেবে ব্যবহার করবে তারা। সিং মনে করেন ভারতকে এই শক্তির মোকাবেলা করতে হবে। অতি দ্রুত P-75I প্রকল্পের কাজ শুরু করতে হবে। পেন্টাগন ২০২০ সালে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়েছে চীন বর্তমানে 4টি SSBN পরিচালনা করছে, আরও 2টি তৈরির কাজ চলছে। তাদের SSN রয়েছে 6টি আর ডিজেল চালিত অ্যাটাক সাবমেরিন বা SS রয়েছে 50টি। প্রতিবেদনের ভাষ্যমতে চীনা নৌবাহিনী ২০২০ দশকের মধ্যে 65 থেকে 70টি সাবমেরিন পরিচালনা করবে। একটি একটি করে তারা পুরনো সাবমেরিনগুলো বদলে ফেলবে। প্রতিবেদনে বলা হয়েছে গত 15 বছর 12টি পারমাণবিক সাবমেরিন তৈরি করেছে চীন। ২০৩০ সালের মধ্যে তাদের কাছে SSBN থাকবে 8টি। পারমাণবিক শক্তি চালিত বা SSN সাবমেরিন ইচ্ছেমতো দীর্ঘ সময় ডুবে থাকতে পারে, কারণ এগুলোর ব্যাটারি লাগে না। ডিজেল ইঞ্জিনের মতো উপরে এসে এগুলোকে জ্বালানিও নিতে হয় না। এগুলো চলে পারমাণবিক শক্তি দ্বারা। শুধুমাত্র ক্রুদের খাবার ও পানি নেওয়ার জন্য এগুলোকে উপরে আসতে হয়। তাছাড়া পানির নিচে
এসএসএন এর গতিও কনভেনশনাল সাবমেরিনের চেয়ে বেশি। এইসব সুবিধার কারণে নৌবাহিনী দূর দূরান্তে এই সাবমেরিন মোতায়েন করতে পারে, দ্রুত পরিচালনা করতে পারে। এগুলো মহাসাগরের তলদেশে জঙ্গি বিমানের মতো। বিশ্বের যে 6টি দেশের এসএসএন রয়েছে তার মধ্যে ভারত রয়েছে। অন্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স আর চীন। 1987 সালে সোভিয়েত নৌবাহিনীর কাছ থেকে প্রথম এসএসএন পায় ভারত। এটার নাম দেয়া হয় আইএনএস চক্র। 1991 সালে এটাকে বহর থেকে সরিয়ে নেওয়া হয়। 2012 সালে 10 বছরের জন্য আরেকটি রাশিয়ান এসএসএন ধার নেয় ভারত। এটার নাম দেয়া হয় আইএনএস চক্র 2। সেটির মেয়াদ শেষের দিকে। ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে P-75 আর P-75I প্রকল্পে যে 12টি সাবমেরিন তৈরি করা হবে এর মধ্যে 6টি থাকবে এসএসএন। তবে কাজ কত দ্রুত হবে সেটা নিয়ে সন্দেহ রয়েছে। সবকিছু ঠিকমতো এগিয়ে গেলেও 2035 বা 2040 সালের আগে প্রথম এসএসএন হাতে পাবে না ভারত। এই অবস্থায় রাশিয়ার কাছ থেকে আরও দুটো এসএসএন ধার নিতে যাচ্ছে ভারত। তবে এই দুটোরও প্রথম তারা হাতে পাবে 2025 সালে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।